এবং আমরা EB2 এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে, যেহেতু এই প্রসঙ্গটি এসেছে, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব ভাওয়া প্রসঙ্গ দিয়ে। আমরা EB2 আপনি বলছিলেন যে একটু ডিফারেন্স আছে, যেগুলো হচ্ছে রেগুলার এবং যেটি হচ্ছে NIW EB2। আসলে ডিফারেন্সটা কি? মানে আমরা যারা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারি না। তো EB2 আর EB2 NIW দুটা একই আন্ডার EB2 ক্যাটাগরিতে, এটা জাস্ট দুইটা ডিফারেন্ট সাব ক্লাস। তো EB2 রেগুলার EB2 তে আপনার একজন US স্পন্সর লাগে, যেখানে আপনার US স্পন্সরের কাছ থেকে আপনার জব অফার নিতে হবে, তারপরে আপনার লেবার ডিপার্টমেন্টে লেবার সার্টিফিকেশনের প্রসেসের দিয়ে যেতে হবে। ওখানে এমপ্লয়ারকে প্রমাণ করতে হবে যে ওরকম এমপ্লয়ি আমেরিকাতে পাওয়া যাচ্ছে না, যার ফলে দেশের বাইরে থেকে আনতে হবে। এটা হচ্ছে রেগুলার EB2 প্রসেস। ওখানে একজন স্পন্সর অবশ্যই লাগবে আপনার, নইলে আপনি করতে পারবেন না। কিন্তু এটার চেয়ে একটু হাইয়ার স্ট্যান্ডার্ডের যেটা হচ্ছে EB2 NIW, ওটাকে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, ওটা EB2রই একটা অংশ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পার্টিকুলার কিছু যারা আছেন, যারা এক্সেপশনাল এবিলিটি আছে, কিংবা যারা ব্যাচেলার ডিগ্রি এবং 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, কিংবা যাদের আপনার যাদের এইসব রিকোয়ারমেন্টও, যারা মাস্টার ডিগ্রি হলে আপনার এক্সপিরিয়েন্স লাগে না, কিন্তু ব্যাচেলার হলে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে, কিংবা কিছু মানুষ আছেন যাদের মাস্টার ডিগ্রিও নাই, ব্যাচেলর নাই, কিন্তু ওনার ফিল্ডে উনি খুবই এক্সেপশনাল এবিলিটি আছে, তারাও আপনার EB2 NIW এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো এটাতে আপনার EB2 NIW তে কোনো স্পন্সর লাগে না, সেলফ পিটিশন নিজে নিজে করবেন। তো এখানে বেশ রিকোয়ারমেন্ট আছে। এখানে ডানাসোর নামে একটা কেস ছিল, এই কেসে 3টা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো মেট করতে হবে। সেখানে এই রিকোয়ারমেন্টে হচ্ছে যে আপনার সাবস্টেন্সিয়াল মেরিট আর ন্যাশনাল ইম্পর্টেন্স দেখাতে হবে, যে আপনার কাজের যে ভ্যালুটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আর ন্যাশনাল ইম্পর্টেন্স হচ্ছে যে আপনার যে কাজের যে ইম্প্যাক্টটা, সেটা আমেরিকাতে ব্রড আকারে, ব্রড লেভেলে একটা ইম্প্যাক্ট পড়বে এটা। আর আপনাকে দেখাতে হবে যে আপনি এখন যে পজিশনে আছেন, সেই পজিশনটা থেকেই আপনি আপনার যে এক্সেপশনাল এবিলিটি আছে, কিংবা আপনার যে ইয়ে আছে, আপনার যে এক্সপার্টিস আছে, সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মিট করেন, তাহলে আপনি EB2 NIW এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটাই। তবে এটা এখন বেশ তাড়াতাড়ি ইয়ে হচ্ছে। এখন যারা EB2 NIW করছেন, ওনারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে। যদি আপনার ইয়ে করেন, প্রিমিয়াম প্রসেসিং এ করেন, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে। আর যারা আমেরিকার ভেতরে আছেন, অলরেডি যে কোনো ভাবে চলে আসছেন, যে কোনো ভিসাতে এবং লিগ্যাল স্ট্যাটাসে আসেন, ওনারা EB2 NIW এবং গ্রিন কার্ড একসাথে ফাইল করতে পারবেন। বিশেষ করে গত 2 মাস ধরে এটা ভিসাবিলিটি খুবই অ্যাডভান্স হয়ে গেছে। এখন কনকারেন্টলি ফাইল করতে পারবেন EB2 NIW আর গ্রিন কার্ড, যদি আপনি আমেরিকাতে কোনো লিগ্যাল স্ট্যাটাসে থাকেন। আমি এক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি সুন্দর করে ধারণা দিয়েছেন, কারণ আমি শুরুতেই বলছিলাম আমার বাংলাদেশি অনেক দর্শক আছেন যারা আমেরিকায় আসতে চান। এখন বাংলাদেশে একজন হয়তো, আমি সাপোজ ধরলাম, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন অনার্স মাস্টার্স করেছেন, তিনি কি চলে আসতে পারবেন কিনা এই ক্যাটাগরির মাধ্যমে? এটা ডিপেন্ড করে, ওনার আরো কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে ওনার যে জব এক্সপিরিয়েন্স এবং এটা ওনার যে পার্টিকুলার যে এক্সপার্টিস, সেটা কতটুকু আপনার ইয়েতে এই সাবস্টেন্সিয়াল মেরিট আছে এবং ন্যাশনাল ইম্পর্টেন্স, যেটা ডানাসর কেসের যে 3টা টেস্ট আছে, সেগুলো মিট করছে কিনা। যদি সেটা করেন, তাহলে অবশ্যই উনি পারবেন। তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব গুড ক্যান্ডিডেট এই এর জন্য? কিভাবে আপনি সেটি ডেফিনেশনটা আরেকটু আমি বলবো সুস্পষ্ট ধারণা দিবেন? তো সেটা অনেকটা আপনার ইয়ে থাকে, আপনার লেটার অফ রিকমেন্ডেশন থাকে, আপনার পাবলিকেশন থাকে, অনেকের আপনার অন্যান্য যে সাইটেশন থাকা, ওনার পাবলিকেশন করার পরে, উনি একটা আর্টিকেল পাবলিশ করার পরে দেখা যাচ্ছে যে অন্য অনেক লোকজনই এটাকে রেফার করছেন, ইউজ করছেন পাবলিকেশন, এবং আপনার কলিগদের কাছ থেকে, ইনার সার্কেল, আউটার সার্কেল থেকে বেশ ভালো রিকমেন্ডেশন পাওয়া যাচ্ছে। অনেকটা আপনার এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাচ্ছে, ওনার যে এক্সপার্টিস আছে, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে নলেজ এবং অভিজ্ঞতা আছে, তার উপরে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যাচ্ছে। তো সবগুলো মিলিয়ে একটা দেখতে হবে যে ওনার কেসটা কতটুকু
আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমি একটু সম্পূরক প্রশ্ন করেই ফেলতে চাই। আপনি বলছিলেন যে এই ক্যাটাগরির জন্য কোনো স্পন্সর প্রয়োজন নেই। তাহলে যিনি আগ্রহী, যিনি হয়তো ভাবছেন যে এই ক্রাইটেরিয়াতে তিনি ফুলফিল, বাংলাদেশের দর্শকদের জন্যই আমি বললাম, কিংবা এখানে যদি কেউ স্টাডি করে থাকে, সে যদি স্টুডেন্ট ভিসা থেকে এই ভিসাতে আসতে চায়, তারা কি সরাসরি একজন অ্যাটর্নি ধরেন আপনার সাথে যোগাযোগ করলেই হবে, নাকি আসলে প্রক্রিয়াটা কি, কিভাবে তারা শুরুটা করবেন? আমি বলবো যে আপনাদের একজন ইউএস লাইসেন্স অ্যাটর্নির সাথে যোগাযোগ করা দরকার, এবং এটা আমাদের ল ফার্ম আমরা আপনার সবগুলো সিভি দেখে এবং অন্যান্য ক্রিডেন্সিয়াল দেখে আমরা ইভালুয়েশন করে থাকি, ফ্রি ইভালুয়েশন করে থাকি যে আপনি কতটুকু এটার জন্য এলিজিবল, এবং অনেকটা সেই যদি এলিজিবল হন তখন আমরা অনেকটা প্রবাবিলিটি দিয়ে দিই যে আপনার কেসটা খুবই স্ট্রং কিংবা স্ট্রং হবে না সেটা। তো এনিওয়ে আপনি আমাদের কাছে আসেন কি অন্য কোথাও যান, আপনি একজন লাইসেন্স অ্যাটর্নির মাধ্যমে এটাকে ইভালুয়েট করে তারপরে আপনার কাজটা শুরু করা উচিত, কারণ এটা বেশ বিগ একটা ইনভেস্টমেন্ট এবং বেশ টাকা পয়সা খরচ হয়। অ্যাটর্নিরা কিংবা আপনি যদি অ্যাটর্নি ছাড়া অন্য কোনো প্রফেশনালের কাছে যান, ওনারা বেশ বড় অঙ্কের একটা টাকা নিবেন, ইউএসসিএস কে বেশ বড় অঙ্কের টাকা দিতে হয়। তাই জন্য আপনার বিগিনিং এ আপনার ওটাকে প্রপারলি অ্যাসেস করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে আপনি শেষের দিকে টাকা আপনার যে খরচটা আছে এবং যে টাকাটা আপনার যাতে লস না হয়। এবং দর্শক, আমি আপনাদের শুরুতে বলছিলাম যে আমার সৌভাগ্য হয়েছে অ্যাটর্নি মনির সাহেব, তিনি যুক্ত হয়েছেন আটলান্টা থেকে, এবং আপনাদের জন্য সৌভাগ্যের এবং ভালো একটি খবর তিনি দিলেন যে প্রাথমিক যে অ্যাসেসমেন্টে আপনি এই ক্রাইটেরিয়াতে যোগ্য কিনা সেটি তারা ফ্রি করে থাকেন। সেহেতু আপনারা যারা ভাবছেন আমেরিকায় আসতে চান, তারা কিন্তু এটা অনেক বড় সুবর্ণ সুযোগ। মনির ভাই কি বলবেন এক্ষেত্রে? কারণ আপনি বলছিলেন যে প্রাথমিক যে কাজটুকু, যে তারটি হবে কি হবে না, আমি বাংলা মানে খুব সাধারণভাবে বলছি যেন দর্শকরা বুঝতে পারেন, তো সে কাজটিতে আপনারা ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন, রাইট? জি, আমরা এটা ফ্রি ইভালুয়েশন করে থাকি, এবং আপনাকে তখন অনেস্ট অপিনিয়ন দেওয়া হবে যে আপনার সাকসেস রেটটা কেমন হতে পারে। কখনো কখনো আপনাকে হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে, যদি আপনার আর্টিকেলের পরিমাণ, পাবলিকেশন পরিমাণ কম থাকে কিংবা এক্সপিরিয়েন্স কম থাকে, তাহলে আমরা বলি আপনি কিছুদিন অপেক্ষা করে আবার ট্রাই করতে পারেন। এক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বাংলাদেশের অনেক সেলিব্রিটি কিংবা গণমাধ্যমের অনেক বড় বড় কর্মকর্তা তারা আমেরিকার গ্রিন কার্ডটি পেয়েছেন, হয়তো এক একজনের গল্প এক এক রকম, তো তাদের কি এই ক্যাটাগরির মাধ্যমে সম্ভাবনা আছে, রাইট? এগুলোতে সম্ভাবনা আছে। সাধারণত যারা আপনার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিংবা স্পোর্টসে যারা আছেন, ওনাদের জন্য বেটার হচ্ছে আপনার EB1A, যেটা ওটা হাইয়ার স্ট্যান্ডার্ড, কিন্তু ওনারা ওদিকে ওনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা ভালো আছে। যাদের আপনার সাবস্টেন্সিয়াল, যাদের আছে আপনার সাস্টেইনড ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাক্লেইম আছে, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি মাল্টিপল টাইম রেকগনাইজ হয়েছেন, যাদের খুবই রেপুটেশন আছে ভালো, ওনারা ওই দিকে ভালো করতে পারেন। কিন্তু ওনারা EB2 NIW তে এলিজিবল। তো যেহেতু EB1A হচ্ছে হাইয়ার স্ট্যান্ডার্ড, ওনারা ওটাও ট্রাই করতে পারেন, অনেকে ওদিক থেকে সাকসেসফুল হচ্ছেন, কিন্তু দুটাই সম্ভব। দুটোই সম্ভব। EB2 NIW নিয়ে যেহেতু আমি আলোচনা করছি, আমি ধাপে ধাপে প্রক্রিয়াগুলো একটু দর্শকদের আপনার মাধ্যমে জানাতে চাই, এবং আপনি খুব সুন্দর করে সুস্পষ্ট ভাবে উত্তরগুলো দিচ্ছেন, সে কারণে আবারও কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং দর্শক, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো নিব, যেহেতু আমরা একটা বিষয় ভিত্তিক আলোচনা করছি, একটু আলোচনাটা চলমান থাকুক। এই ভিসার মাধ্যমে প্রক্রিয়াটি কি? ধরেন আপনি প্রাথমিকভাবে বললেন যে আপনি এলিজেবল, তারপরে তিনি আসলে কি করবেন, তার যে রিকমেন্ডেশন সবকিছু মিলিয়ে আমি একটু জানতে চাই পরের ধাপটি কি। ওনার সিভি আমরা ইভালুয়েশন করে যখন দেখবো যে ওনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশ ভালো, তখন ওনাকে আমরা একটা ডকুমেন্ট লিস্ট দেই যে আপনি এসব ডকুমেন্ট, লেটার অফ রিকমেন্ডেশন থেকে শুরু করে ওনার যত সব সাইটেশন পাবলিকেশন আছে ওগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা সময় নিয়ে আমরা সবগুলো রিভিউ করার পরে আমরা একটা খুবই ওয়েল ক্রাফটেড একটা মেমো রেডি করি USCIS কে সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশনের সাথে। তো USCIS এটা অ্যাটর্নি টু অ্যাটর্নি ভেরি করে। আপনার যদি অ্যাটর্নি যদি ওয়েল অর্গানাইজলি ওটাকে সাবমিট না করেন, তাহলে আপনার সেখানে একটা রিকোয়েস্ট ফর এভিডেন্স আসতে পারে, ডিনাই হতে পারে। এই জন্য আপনি কোন অ্যাটর্নির কাছে যাচ্ছেন সেটা ম্যাটার করে। আর এটা হচ্ছে USCIS অফিসাররা এইসব অ্যাপ্লিকেশন গুলো ওনারা ডিসক্রিশনারি মনে করে, ওনারা এটা অ্যাপ্রুভ করতে বাধ্য না।
এটা ওনাদের মর্জির উপরে নির্ভর করে। সুতরাং ওনাদেরকে আপনি যত বেশি স্পুন ফিট করবেন তত ওনারা বেশি হ্যাপি হবে। এমনভাবে কেসটা সাজাতে হবে, সুন্দরকে অর্গানাইজ করে ওনাদেরকে তুলে ধরতে হবে যাতে অফিসারের কাজ কম করতে হয়, ওনাদেরকে ইনফরমেশনটা এদিক সেদিক খুঁজে বের করতে না হয়, যাতে হাতের কাছে থাকে। তখনই আপনার কেসটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তো বেশি থাকে। তো আমাদের কাছে সবকিছু দেওয়ার পরে প্রথমে ইউএসসিএস একটা পিটিশন ফাইল করতে হয়। সেটা দুই রকম করা যায়, একটা রেগুলার প্রসেসিং, সেটাতে সময় লেগে যায় 5-6 মাসের মতো লেগে যায়, কখনো ওরা বেশি লাগে। আর একটা আছে প্রিমিয়াম প্রসেসিং, ওখানে কিছু টাকা বেশি দিতে হয়, প্রায় $3,000 মতো বেশি দিতে হয়। দেওয়ার পরে তখন ওটা আপনার ইয়ে করতে হয়, তখন ওটা আবার 45 ডেজের মধ্যে একটা রিপ্লাই পাওয়া যায়। তখন এটা অ্যাপ্রুভ হওয়ার পরে তখন আপনার কেসটা ইউএস এমবেসিতে চলে যায়, ন্যাশনাল ভিসা সেন্টার হয়ে এটা ইউএস এমবেসিতে চলে যায় ভিসা প্রসেসিং এর জন্য। কেউ যদি আমেরিকাতে অলরেডি থাকেন তাহলে উনি যদি ভিসা বুলেটিন কারেন্ট থাকে একসাথেই আপনার EB2 NIW আর গ্রিন কার্ড একসাথেই ফাইল করতে পারবেন, ওনার ফ্যামিলির সবাই সহ একসাথেই করতে পারবেন। যদি ভিসা বুলেটিন কারেন্ট না হয়, মানে ভিসা অ্যাভেলেবল না হয়, তখন কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে উনি এটা এখানে করতে পারেন। কিন্তু দেশের বাইরে হলে সেটা সাথে সাথে আপনার ইউএসসিএস কেসটাকে ফরওয়ার্ড করে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেন, ওখান থেকে ভিসা প্রসেসিং শুরু হয়। তো আন্ডার 21 ছেলে মেয়ে যদি থাকেন একসাথে সবাই চলে আসতে পারবেন। এটা ইমিগ্রেন্ট ভিসা, মানে একসাথে আপনারা সবাই চলে আসলে এখানে গ্রিন কার্ড পেয়ে যাবেন। বাহ, মানে পুরো পরিবার সহ আমেরিকায় আসার সুযোগ। তো এক্ষেত্রে অ্যাটর্নি মনির একটু জানতে চাই, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কত বছর কিংবা কতদিন লাগে? এই মুহূর্তে খুবই অল্প সময় লাগছে। যদি আমেরিকার মধ্যে থাকেন তাহলে একসাথে গ্রিন কার্ড আর EB2 NIW ফাইল করা যাচ্ছে, এবং EB2 NIW যদি আপনি প্রিমিয়াম প্রসেসিং দিয়ে ফাইল করেন 45 ডেজের মধ্যে আপনি একটা আনসার পেয়ে যাচ্ছেন, এবং এটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই গ্রিন কার্ড প্রসেসিংটা শুরু হয়ে যাবে। অনেকে 6 মাসের মধ্যে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন। দেশের বাইরে হলে প্রায় 6 মাস থেকে 1 বছর লেগে যায়। এটা আপনার যেহেতু এমবিসিতে প্রসেসিংটা একটু স্লো থাকে, ওখানে ন্যাশনাল ভিসা সেন্টার একটা থার্ড পার্টি কোম্পানি, ওনারা এসব ডকুমেন্ট কালেকশন করে এমবিসিতে ভিসা ওয়েটিং লিস্টে, ইন্টারভিউ লিস্টে রাখতে তাদের বেশ সময় লাগে। তার মানে তো এটি অনেক বড় সুবর্ণ সুযোগ। 6 মাস থেকে 1 বছরের মধ্যে একজন পুরো পরিবার সহ গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন এই ভিসার মাধ্যমে, এবং যেখানে কোনো স্পন্সরও ধরতে হচ্ছে না, আর শুধু তার কাগজপত্র প্রক্রিয়াধীন একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করলে এই কাজটি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি যদি আরেকটু জানতে চাই অ্যাটর্নি মনির, সেটি হচ্ছে এই যে প্রক্রিয়াটি চলমান, আপনি বলছিলেন পাবলিকেশন একটু বিষয়, হয়তো কারো পাবলিকেশন নেই, আমি একদম সাধারণ মানুষের কথাই বলছি, হয়তো সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে নর্মাল ব্যাংকে চাকরি করছেন, তো সেও কি এলিজিবল? হ্যাঁ, পাবলিকেশন থাকতে হবে না, এটা হচ্ছে অপশনাল এভিডেন্স। পাবলিকেশন না হলে অসুবিধা নেই। এটা পাবলিকেশন থাকলে অনেকটা কনক্রিট এভিডেন্স থাকছে যে আপনি আপনার 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 সাবস্টেন্সিয়াল মেরিট এবং ন্যাশনাল ইম্পর্টেন্স আছে, সেটা ওটা হেল্প করে আপনার অফিসারকে কনভিন্স করতে, কিন্তু এটার দরকার হয় না। যদি সেটা না থাকে তাহলে আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন, তারপরে আপনি লেটার অফ রিকমেন্ডেশন নিতে পারেন, সেটা যত বেশি নেবেন তত ভালো। এটা পাবলিকেশন থাকাটা যে বাধ্যতামূলক না। এই রিকমেন্ডেশন লেটার গুলো কার কাছ থেকে নেবেন? হয়তো যেখানে জব করছেন সেখান থেকে, এডুকেশন পারপাস, মানে কিভাবে তিনি এগুলো বাছাই করবেন? এটা হচ্ছে যেখানে জব করছেন কিংবা এর আগে যেখানে জব করছেন কিংবা এর আগে করছেন, ওনাদের কলিগদের কাছ থেকে নেওয়া যেতে পারে, সুপারভাইজার, ম্যানেজার, ওনাদের কাছ থেকে নিতে পারে, যারা ওনার কাজ সম্বন্ধে জানেন এবং উনি কি করছেন, কিভাবে করছেন, ওনাদের যাতে রিয়েল এক্সপেরিয়েন্স সম্বন্ধে ওনাদের যাতে পার্সোনাল এবং ডিরেক্ট নলেজ থাকে, এরকম কারো কাছ থেকে নেওয়া যেতে পারে। এবং সেই সাথে আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন, যারা থার্ড পার্টি, যারা এই ব্যাপারে এক্সপার্ট, ওনারা আপনার সবগুলো সিভি, আপনার ওয়ার্ক রিলেটেড এক্সপেরিয়েন্স সবকিছু দেখে, আপনার লেটার অফ রিকমেন্ডেশন দেখে ওনারা ওনাদের মতো করে একটা রিকমেন্ডেশন লিখবে। মানে সেই লেটার গুলো এবং এই কাজগুলো পুরো প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ল ফার্ম হেল্প করছে, রাইট? হ্যাঁ, আমরা এগুলো করি। আমাদের ল ফার্ম যে লেটার অফ রিকমেন্ডেশন থেকে শুরু করে সবগুলো ড্রাফটিং করে হেল্প করি। তবে কিছু ইনফরমেশন আমাদেরকে পেতে হবে ক্লায়েন্টের কাছ থেকে, যে উনি আসলে কি করছেন এবং কিভাবে পার্সোনাল নলেজ পাইলেন, কিভাবে অবজার্ভ করছেন,
পিয়ার রিভিউটা কিভাবে হয়েছে, সবগুলোই একটা কিছু ফ্যাক্টস ক্লায়েন্টের কাছ থেকে আসতে হবে, কিন্তু বাকি লেটার অফ রিকমেন্ডেশন থেকে শুরু করে সবগুলো ড্রাফটিং আমরাই করি। মানে আপনারাই করছেন। এক্ষেত্রে আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করে ফেলি, আমি উদাহরণ হিসেবে একজন ব্যাংকারের কথা বলছিলাম। হয়তো এখানে এসে তিনি কোনো ব্যাংকে আর চাকরি করবেন না, ভাবলেন তিনি ফিল্ড চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন, এটি করা সম্ভব? ওটা এখানে একটু প্রবলেম আছে, কারণ ওটা যেহেতু উনি ইবি টু এনআইডব্লিউ দিয়ে আসছেন, ওখানে উনি বলছেন যে উনি ওনার সাবস্টেন্সিয়াল মেরিট আছে, ন্যাশনাল ইম্পর্টেন্স, এবং উনি এমন একটা পজিশনে আছেন যেটা ওনার ওই এক্সপার্টিজ এবং নলেজটাকে উনি অ্যাডভান্স করবেন আমেরিকাতে এসে, এবং আমেরিকাতে ওনার আমেরিকা গভর্নমেন্ট কিংবা ইউএস এজ এ হোল ইন ব্রডার লেভেলে ওটা বেনিফিটেড হবে। তো এখানে যদি আপনি এখানে এসে এটা না করেন তাহলে অনেকটা মিসরিপ্রেজেন্ট করছেন, অনেকটা ফ্রডের মতো হয়ে যায় যদি না আপনি জাস্টিফাইড কোনো কারণ দেখাতে না পারেন। তো এখানে আসার পরে তো যখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওরা আপনাকে অনেকগুলো প্রশ্ন করবে, আপনি যদি ওই ফিল্ডের কাজ না করেন। যদি ওরা বুঝতে পারেন যে আপনি অন্য একটা ফিল্ডে কাজ করার জন্য আপনি আসছেন, কিন্তু আপনার এই ব্যাংকিং প্রফেশনটাকে আপনি ইউজ করছেন এখানে আসার জন্য, ওটা মিসরিপ্রেজেন্টেশনের জন্য, তখন আপনার গ্রিন কার্ডটাকে অনেকটা রিভোক করার জন্য কোর্টে পাঠানো হতে পারে। তো এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা চেঞ্জ করা সম্ভব যদি আপনার জাস্টিফাইড থাকে, কারণ থাকে, এবং ইন্টেন্টটা যদি চেঞ্জ হয়, কারণটা চেঞ্জ হয় যদি আমেরিকাতে আসার পর। এক্ষেত্রে আমি একদম শুরুর তথ্যের দিকে আপনার কাছে যেতে চাই। সেটি আপনি বলছিলেন কারো যদি মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে তার হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, তো তার ক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নেই তার ফিল্ড চেঞ্জ করা কিংবা কোনো কিছু করা? না, কিন্তু উনি যে মাস্টার্স যে সাবজেক্ট উনি মাস্টার্স করছেন, ওনার কিছু পাবলিকেশন আছে, ওনাকে দেখাতে হবে যে উনি যে ফিল্ডে কাজ করবেন এবং এটাতে ওনার ন্যাশনাল ইম্পর্টেন্স আছে এবং সাবস্টেন্সিয়াল মেরিট আছে, এবং ওনাকে ওটাই উনি ওই ফিল্ডটাই ওনার ওই এক্সপার্টিটাই উনি আপনার অ্যাডভান্স করবেন আমেরিকাতে এসে। মানে বিষয় ভিত্তিক একটু যে মেরিট যেটা আমেরিকা সবসময় পছন্দ করে সেই জায়গাটিতে টাচ করে আমি বলবো সেই জায়গাটিতে ফোকাস করে এই গ্রিন কার্ডটি হচ্ছে, রাইট? জি। এক্ষেত্রে আর কোনো তথ্য আছে? না হলে আমি ছোট্ট বিরতির পরে, এবং দর্শকরা অনেক দর্শক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোতে যাব। এই বিষয়ে আর কোনো তথ্য দিতে চান আপনি? এই বিষয়ে কোনো আর তেমন তথ্য নেই। এটা আমি বলবো যে আপনারা প্রথমে ভালোভাবে অ্যাসেস করে নিবেন। অনেকে আপনাকে অনেকভাবে আশ্বাস দিতে পারেন, কিন্তু এটা আমি বলবো যে অ্যাটলিস্ট 2-3 জায়গায় আপনি এটা ইভালুয়েশন জন্য দিতে পারেন। আপনি নিজে রিসার্চ করতে পারেন যে এটা কতটুকু, যারা ইবি টু এনআইডব্লিউ জন্য অ্যাপ্লাই করেন ওনারা ডেফিনেটলি স্মার্ট এনাফ, ওনারা নিজে দেখার জন্য অনেক কিছু। তো ডিউ ডিলিজেন্সটা সবকিছু আপনার বিগিনিং এ আপনাকে খুবই খোঁজ নিতে হবে যে আসলে আপনার স্টার্টিংটা ঠিক মতো হচ্ছে কিনা, রং জায়গায় হচ্ছে কিনা, রং ভাবে হচ্ছে কিনা। এটাই হচ্ছে আপনার। যদি আপনি রং ডিরেকশনের প্রথম দিকে যান তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক লসে পড়তে পারেন, এবং এমনকি ইউএসএ যে আপনার রেকর্ডটা থাকবে সেটা যদি কোনোভাবে একটা ইনকারেক্ট ইনফরমেশন চলে যায়, এটা আপনাকে পরে কিন্তু হার্ট করবে। সাধারণত কত অর্থ খরচ হতে পারে সাধারণ ধারণা? এটা এগুলো এক একটা ফার্মে এক একটা এমনি গভর্নমেন্ট ফি বেশি আসে না। গভর্নমেন্ট ফি যদি প্রিমিয়াম প্রসেসিং এ যাওয়া হয় তাহলে আপনার প্রায় $4-5,000 মতো গভর্নমেন্ট ফি চলে আসে প্রিমিয়াম প্রসেসিং এ। আর রেগুলার প্রসেসিং হলে বেশি না, 1,500-2,000 এর মতো যায়। আর বাকি সবগুলো হচ্ছে অ্যাটর্নিস ফি। তো অ্যাটর্নিস ফিজের মধ্যে এটা আপনি ডিপেন্ড করে আপনি কোন ফার্মে যাচ্ছেন, কিভাবে করছেন। এখানে সেটা আপনার 5,000 থেকে শুরু করে 15-20,000 হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কার কাছে যাচ্ছেন, কে কিভাবে করছেন, যিনি করছেন উনি কতটুকু আপনাকে ডিফ্রড করছে সেটাও ডিপেন্ড করে। তো সবকিছু মিলিয়ে যার কাছে যাচ্ছেন আপনাকে খোঁজ নিতে হবে যে আসলে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটার বিনিময়ে আপনি কতটুকু পাচ্ছেন। এজন্য আপনাকে খোঁজ নিতে হবে সঠিক জায়গায় যাচ্ছে কিনা সেই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। এবং সবসময় দর্শক আমরা বলে থাকি ফাইল টু ফাইল গল্পগুলো যেমন আলাদা, ফাইল টু ফাইল আমি বলবো যে অর্থের পরিমাণ সেটিও কিন্তু নির্ভর করে।